পেশ করেছেন। আলোচনার পর অর্থমন্ত্রী জবাবি ভাষণ দিচ্ছেন। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারত 5G বাজারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ও হালকা যানবাহন সহ প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য 2500 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। দিল্লিতে আজ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় অভিবাসন সংক্রান্ত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 নিয়ে আলোচনা চলছে। অভিবাসন আইনকে আধুনিকীকরণের উদ্দেশ্যে এই বিল আনা হয়েছে। বিলে পাসপোর্ট, ভ্রমণের নথি, ভিসা এবং রেজিস্ট্রেশন সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে কিছু ক্ষমতা দেওয়ার সংস্থান রাখা হয়েছে। একই আইনের একাধিক জায়গায় প্রয়োগ এবং একটির ওপর আরেকটি আইন চেপে যাওয়া এড়াতেই এই বিল আনা হয়েছে। আলোচনার সূত্রপাত করে কংগ্রেসের মনীষ তিওয়ারি এই বিলের বিরোধিতা করে অভিযোগ করেন, এই বিল সংবিধানের পরিপন্থী। তিনি বলেন, ইমিগ্রেশন অফিসারদের হাতে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যার সাহায্যে তারা মানুষের হয়রানি করতে পারে। শ্রী তিওয়ারি বিলে রক্ষা কবচ আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানান তিনি। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এর ফলে অভিবাসন প্রক্রিয়া আরো আধুনিক, স্বচ্ছ এবং সময়োপযোগী হয়ে উঠবে। 2047 के हमारे लक्ष्य के अंदर एक सशक्त अप्रवासन नीति का बहुत बड़ा महत्व है और अप्रवासन एवं विदेशियों विषयक विधेयक 2025 प्रणाली को सिंप्लीफाई करेगा, स्ट्रीमलाइन भी करेगा, सिस्टमेटिक बनाएगा और सुरक्षित मतलब सिक्योर भी करेगा। ये ट्रांसपेरेंट भी बनेगा, ट्रैक ड्रिवन भी बनेगा, टाइम बाउंड भी बनेगा और ट्रस्टवर्दी भी बनेगा। বিজেপির অপরাজিতা সারঙ্গী বলেন, দেশের সংস্কৃতি অনুযায়ী ভারত তার সব অতিথিকে সম্মান করে, অন্যদিকে সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষা করাও জরুরি। তিনি বলেন, যাদের আগমন দেশের নিরাপত্তার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, শুধু তাদেরই যেন দেশে ঢুকতে দেওয়া হয় তা নিশ্চিত করা প্রয়োজন। 2024 সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 2600 অনুপ্রবেশকারী এসেছে। তিনি বলেন, সময়ের দাবি মেনেই দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এই বিল এখন জরুরি হয়ে পড়ছে। তার অভিযোগ, অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের জনবিন্যাস নষ্ট হয়েছে। কেন্দ্রীয় সরকার দেশজুড়ে সমবায় ভিত্তিক সহকার ট্যাক্সি নামে একটি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ওলা, উবের এবং র্যাপিডোর মতো জনপ্রিয় ব্যক্তিগত পরিবহন পরিষেবার সঙ্গে তাল মিলিয়ে এই পরিষেবায় ক্যাব, বাইক এবং অটোর মতো যানবাহন বুক করা যাবে। আজ সংসদে এই সহকার ট্যাক্সি পরিষেবার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের সর্বত্র এই পরিষেবা চালু হবে। মুনাফা সরাসরি চালকদের কাছে যাবে বলে জানান তিনি। मोदी जी ने ये जो नारा दिया है, सहकार से समृद्धि, ये सिर्फ नारा नहीं है, इसको जमीन पर उतारने के लिए 3.5 साल में सहकारिता मंत्रालय ने दिन रात एक करे और कुछ ही महीनों में ओला, उबर जैसी एक बहुत बड़ी कोऑपरेटिव सहकार टैक्सी आने वाली है, जो 2 व्हीलर की टैक्सी का भी रजिस्ट्रेशन करेगी, जो रिक्शा का भी रजिस्ट्रेशन करेगी और 4 व्हीलर का भी करेगी और उसका मुनाफा वो ड्राइवर के पास जाएगा। এছাড়াও খুব শীঘ্রই সমবায় ভিত্তিতে দেশের বৃহত্তম বীমা সংস্থা চালু করার কথাও তিনি ঘোষণা করেন। রাজ্যসভায় আজ 2025-এর অর্থ বিল এবং 2025-এর ব্যয়ানুমোদন বিল নিয়ে আলোচনা চলছে। 2025-26 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার যে সমস্ত আর্থিক প্রস্তাব নিয়েছে, অর্থ বিলের মাধ্যমে তা কার্যকর করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ রাজ্যসভায় বিলটি পেশ করে এর অনুমোদন চান। I rise to move that the bill to authorize payment and appropriation of certain sums from and out of the Consolidated Fund of India for the services of the financial year 25-26 as passed by the Lok Sabha be taken into consideration. I rise also to move that the bill to give effect to the financial proposals of the central government for the financial year 25-26 as passed by the Lok Sabha be taken into consideration. বিলটি লোকসভায় ইতোমধ্যেই পাশ হয়েছে। এই বিল নিয়ে আলোচনার সূচনা করে কংগ্রেসের পি চিদাম্বরম বলেন যে দেশে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ব্যয় বৃদ্ধি পেয়েছে, বেকারির হারও বেড়েছে। তিনি অভিযোগ করেন যে সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য জনকল্যাণমূলক খাতে ব্যয় বরাদ্দ কমিয়েছে। As a nation, we are facing rising unemployment, inflation in food, education and healthcare, stagnant wages according to government's figures, falling consumption,
depreciating currency, rising household debt, the lowest household financial savings, and a government that has mercilessly cut budgeted expenditure in the current year on health, education, social welfare, agriculture, scholarships for SC and ST and so on. বিজেপির আরপিএন সিং জানিয়েছেন, কৃষক থেকে সমাজের দুর্বলতর শ্রেণী সব ক্ষেত্রে গত দশকে দেশের প্রভূত উন্নয়ন ঘটেছে। মধ্যবিত্ত শ্রেণী এবং কৃষকদের উন্নতির লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছে। পণ্য পরিষেবা কর জিএসটি চালু করার ফলে দেশের পক্ষে তা যথেষ্ট লাভজনক হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ গরিব মানুষের ক্রয় ক্ষমতা কমেছে এবং বেসরকারি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন। আলোচনার পর অর্থমন্ত্রী এখন জবাবি ভাষণ দিচ্ছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জোর দিয়ে বলেছেন, সরকার কৃষক বান্ধব এবং কৃষকদের উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে। এই লক্ষ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে উৎপন্ন পণ্য কেনার কাজ চলছে। শ্রী চৌহান জানান, ন্যূনতম সহায়ক মূল্যে যাতে কোনো কৃষি পণ্য কেনা না হয় তা রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে হবে। শ্রী চৌহান বলেছেন, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায় ন্যূনতম সহায়ক মূল্যে কৃষিপণ্য সংগ্রহের কাজ চলছে। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংগঠন ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী গতকাল ওড়িশার চাঁদিপুর উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে দেশজ প্রযুক্তিতে নির্মিত স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে। একটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম থেকে সরাসরি এই ক্ষেপণাস্ত্রটি দ্রুত গতিতে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কম উচ্চতায় ভাসমান লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা অর্জন করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30শে মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800 তে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। এই অনুষ্ঠান আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারত 5G বাজারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন দিল্লির এক অনুষ্ঠানে আজ তিনি বলেন, সরকারি নীতির ফলে বিভিন্ন বিষয়ে নতুনভাবে সাজানো হয়েছে। তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রায় 11 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। শ্রী বৈষ্ণব বলেছেন, 160 কোটি টন পণ্য বহন করে ভারতীয় রেল দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং দেশের বন্দরগুলির কার্যকলাপ দ্রুত গতিতে এগোচ্ছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রক আজ নাগ মিসাইল সিস্টেম, একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং 5000 হালকা যানবাহন ক্রয়ের জন্য 2500 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। এক বিবৃতিতে মন্ত্রক বলেছে যে এনএএমআইএস এবং হালকা যানবাহন ক্রয় দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রকল্পগুলির বিভিন্ন উপাদান তৈরির মাধ্যমে এমএসএমই ক্ষেত্রকে উৎসাহিত করা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও প্রচুর সম্ভাবনা রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। পশ্চিম এশিয়ার গাজা ভূখণ্ডে ইসরায়েলি বোমারু হামলায় হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া নিহত হয়েছেন। আজ ভোরে ইসরায়েলের জঙ্গি বিমান থেকে উত্তর গাজার জাবালিয়া এলাকায় বোমা হামলা চালানো হলে আল কানোয়া এবং একই পরিবারের 6 জন নিহত হন। এবার খেলো ইন্ডিয়া প্যারা গেমসের খবর। खेलेगा खेलेगा मेरा इंडिया, जीतेगा जीतेगा मेरा इंडिया, खेलेगा खेलेगा मेरा इंडिया। দিল্লিতে আজ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হচ্ছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস। শেষ দিনে আজ প্যারা টেবিল টেনিসে পুরুষদের বিভাগে স্বর্ণপদক জয় করেছেন ইএসডি আসপি ভামগারা, রূপো পেয়েছেন বিকাশ ঠাকুর। মেয়েদের বিভাগে ভাবিকা কুকাদিয়া সোনা জেতেন এবং রূপো পেয়েছেন জামানি নুরজাহান নুরালি। 8 দিনের এই চ্যাম্পিয়নশিপে 1300-র বেশি প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আইপিএল এর 7ম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ লখনৌ সুপার জায়ান্টস এর মুখোমুখি হয়েছে। লখনৌ টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠিয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, হায়দ্রাবাদ 2 ওভার 3 বলে 2 উইকেটে 16 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় অভিবাসন এবং বিদেশি সংক্রান্ত বিল 2025 নিয়ে আলোচনা চলছে। এতে অভিবাসন আইনকে আরো আধুনিক করে তোলার সংস্থান রয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ রাজ্যসভায় 2025-এর ব্যয় অনুমোদন বিল পেশ করেছেন। আলোচনার পর অর্থমন্ত্রী জবাবি ভাষণ দিচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।